উত্তাল সমুদ্র আর উত্তেজনা তার চেয়েও বেশি যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যেকার সংঘাত পারস্য উপসাগরে এক নতুন মোড় নিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কী ঘটছে আর এর প্রভাব কতদূর যেতে পারে। শুরুতেই একটা বেশ নাটকীয় খবর। মার্কিন সামরিক বাহিনী ইরানের ৩টা তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে, তাও আবার এশিয়ার জলসীমা থেকে। কিন্তু ভাববেন না এটাই সব। এই ঘটনাটা আসলে একটা অনেক বড় সংঘাতের ছোট্ট একটা অংশ মাত্র। চলুন এর পেছনের গল্পটা একটু দেখি। এই যে জাহাজ জব্দের ঘটনা, এটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এটা হলো যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে সংঘাতটা চলছে তারই সবশেষ স্ফুলিঙ্গ। আর এই সব কিছুর মূলে আছে ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ। এই অবরোধই কিন্তু দুই পক্ষকে আরও সব ভয়ঙ্কর পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে। তো ঘটনাটা ঠিক কি? মার্কিন সামরিক বাহিনী দেখুন ভারত, মালয়েশিয়া আর শ্রীলঙ্কার উপকূল থেকে ইরানের ৩টা তেল ট্যাঙ্কার জব্দ করেছে। আর এটা করা হয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবেই। পরিস্থিতিটা অনেকটা যেন একটা খতরনাক দাবার চালের মতো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিল, ইরানও সাথে সাথে তার জবাবে বন্ধ করে দিল ভীষণ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আবার দেখুন, আমেরিকা এশিয়ার জলসীমা থেকে ৩টা তেল ট্যাঙ্কার জব্দ করল, আর ইরানও তার বদলা নিতে একদিনে ৩টা কন্টেনার জাহাজে হামলা চালিয়ে বসল। মানে একটার পর একটা পদক্ষেপে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এখন প্রশ্ন হল, এই পুরো সংঘাতের মূলে কি? উত্তরটা হল একটা ছোট্ট সংকীর্ণ জলপথ, যার নাম হরমুজ প্রণালী। চলুন তো দেখা যাক কেন এই সামান্য একটা জলপথ গোটা বিশ্বের জন্য এতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খুব সহজ করে বললে, হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার মূল গেটওয়ে বা প্রবেশপথ। আর ঠিক এই কারণে এর ভৌগোলিক অবস্থান একে কৌশলগতভাবে বলা যায় অমূল্য করে তুলেছে। শুধু একটা সংখ্যা দিলেই এর গুরুত্বটা পরিষ্কার হয়ে যাবে। ৫ ভাগের ১ ভাগ। ভাবা যায়, গোটা বিশ্বের মোট তেল আর গ্যাসের ৫ ভাগের ১ ভাগই এই সরু পথটা দিয়েই যাতায়াত করে। তার মানে বুঝতেই পারছেন, এখানে জাহাজ চলাচল বন্ধ হওয়া মানেই হলো সারা বিশ্বে তেলের দামে আগুন লাগবে আর বিশ্ব অর্থনীতিতে একটা বড়সড় ধাক্কা আসবে। তো এই প্রণালী নিয়ে দুই দেশের অবস্থান একেবারে দুই মেরুতে। আমেরিকার লক্ষ্য হল নৌ অবরোধ দিয়ে ইরানের ব্যবসা বাণিজ্য বন্ধ করা, যাতে তাদের সরকারের ওপর চাপ তৈরি হয়। আর ইরান, তারা এই অবরোধকে দেখছে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো করে, আর এর জবাবেই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই যে এত সামরিক উত্তেজনা, এর মধ্যেই কিন্তু পর্দার আড়ালে কূটনৈতিক সমাধানের একটা চেষ্টাও চলছিল, যদিও সেই প্রচেষ্টাটা ছিল খুবই ভঙ্গুর, মানে কাচের মতো ঠুনকো। ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত বদলেছে। দেখুন, ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো। এর কিছুদিন পরেই ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটা আশার আলো দেখা গেল, ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। এরপর ২১শে এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যখন পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলেন, তখন তো মনেই হচ্ছিল যে একটা সমাধান হয়তো হবে। কিন্তু না, ঠিক তার পরের দিনই ২২শে এপ্রিল ইরান নতুন শান্তি আলোচনায় বসতে সরাসরি না করে দিয়ে সব আশায় জল ঢেলে দিল। আমেরিকার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছিল যে তারা যুদ্ধবিরতির সময় বাড়িয়েছে, যাতে কূটনীতির জন্য একটা সুযোগ তৈরি হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে তিনি চেয়েছিলেন ইরান যেন একটা ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে আসে। কিন্তু ইরান ব্যাপারটাকে দেখছিল একদম অন্য চোখে। তাদের মতে ট্রাম্পের এই যুদ্ধবিরতি বাড়ানোটা ছিল একটা চাল, একটা ফাঁদ। তাদের ধারণা ছিল এটা আসলে আকস্মিক হামলা করার জন্য সময় নষ্ট করার একটা কৌশল মাত্র। মানে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের অভাব যে ঠিক কোন পর্যায়ে, তা এই দুই ভিন্ন বক্তব্য থেকেই পরিষ্কার বোঝা যায়। আর এই যে সংঘাত, এর প্রভাব কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এর জন্য মানবিক আর সামরিক দুই দিক থেকেই বিরাট মূল্য দিতে হচ্ছে উভয় পক্ষকে। আর সব সংঘাতের মতোই এর সবচেয়ে বড় শিকার কিন্তু সাধারণ মানুষ। যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার জোগাড়। আর তার ফলে কি হয়েছে? প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছে। ভাবুন একবার, লক্ষ লক্ষ পরিবারের জন্য এটা কত বড় একটা মানবিক বিপর্যয়।
আবার অন্যদিকে আমেরিকার জন্যও কিন্তু এই যুদ্ধটা সামরিক দিক থেকে বেশ ব্যয়বহুল হয়ে উঠছে। তারা তাদের সবচেয়ে উন্নত পেট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রায় অর্ধেকই এই একটা সংঘাতে খরচ করে ফেলেছে। এর একটা বড় মানে হলো পৃথিবীর অন্য কোথাও যদি হঠাৎ কোনো সংকট তৈরি হয় তাহলে আমেরিকার পক্ষে দ্রুত সেখানে সাড়া দেওয়াটা কঠিন হয়ে পড়বে। এই যুদ্ধের ক্ষত কিন্তু শুধু বর্তমানই সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব পড়ছে ভবিষ্যতের উপরেও। ইরানে প্রায় ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে হাজার হাজার বাচ্চার পড়াশোনা বন্ধ। এটা একটা দেশের ভবিষ্যতের জন্য যে কত বড় একটা প্রশ্নচিহ্ন তৈরি করে তা সহজেই অনুমেয়। তো যুদ্ধবিরতির নামে মাত্র চললেও সংকট যে শেষ হয়নি তা বলাই বাহুল্য, বরং সামনে আরও নতুন আর ভয়ঙ্কর কিছু বিপদের মেঘ জমতে শুরু করেছে। পরিস্থিতিটা আরও জটিল হয়ে উঠছে। একদিকে ইরান এখন পারস্য উপসাগরের নিচে যে ইন্টারনেট কেবল আছে সেগুলোর ওপর হামলার হুমকি দিচ্ছে। ভাবুন তো, এটা হলে সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। অন্যদিকে আমেরিকাও এই যুদ্ধবিরতির সুযোগে নিজেদের অস্ত্রশস্ত্র আরও বাড়াচ্ছে, নতুন করে গুছিয়ে নিচ্ছে, আর তার ওপর শান্তি আলোচনা তো পুরোপুরি বন্ধ। সব মিলিয়ে সংকটটা আরও গভীর হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যখন কূটনীতির সব দরজা প্রায় বন্ধ আর নতুন নতুন সব হুমকি সামনে আসছে, তখন কি আরও বড়, আরও বিধ্বংসী একটা যুদ্ধ এড়ানো আসলেই সম্ভব? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।